শাশ্বতী দত্ত বলছি, ইগনুর স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আমি আমার ছাত্রছাত্রীদের সামনে উপস্থিত হয়েছি। BHIC 109 এর 3টি ইউনিট সম্পর্কে আলোচনা করব বলে। এই ইউনিটটি ইকোনমিক প্রসেসেস এই হেডলাইনের অধীনে এই গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ বা নথিভুক্ত হয়েছে। তার মধ্যে ইউনিটগুলি ইউনিট 14, ইউনিট 15, ইউনিট 16। এই ইকোনমিক প্রসেসেস কথাটির মধ্যে দিয়েই আমি এটা আগে থাকতে আমার ছাত্রছাত্রীদের মধ্যে এই একটা কনসেপ্ট তৈরি করতে চেয়েছি যে কটি ইউনিট এখানে আলোচিত হবে সেই ইউনিটগুলি প্রত্যেকটি কিন্তু অর্থনৈতিক বিষয় নিয়ে লিপিবদ্ধ। তার মধ্যে প্রথম যে ইউনিটটি, তার মধ্যে আমরা দেখছি যে ভূমির সঙ্গে বিজড়িত যে অর্থনীতি। ভূমির সঙ্গে বিজড়িত অর্থনীতি কি না, মূলত কৃষি। কৃষির সঙ্গে কারা জড়িয়ে আছে? কৃষির সঙ্গে জড়িয়ে আছে কৃষক, কৃষির সঙ্গে জড়িয়ে আছে জমিদার, জায়গিরদার, ইজারাদার, তারা। এবং এই ভূমি থেকে যে উৎপাদন হতো সেই উৎপাদনের নির্দিষ্ট অংশই কর হিসাবে সরকারের খাজনাতে জমা দিতে হতো, রাজকোষে জমা দিতে হতো পেজেন্ট্রি বা কৃষকদের। সেই রাজস্বের পরিমাণ আদায় করতে গিয়ে রাজস্ব সংগ্রাহকরা কতখানি নিয়ম নীতি মেনে চলতেন এবং তারা সরকারি যে নীতি তার থেকে দূরে গিয়ে নিজেরা কোনো অত্যাচার করতেন কিনা ইত্যাদি বিভিন্ন তথ্য এই ইউনিটে আলোচনা হয়েছে। শুধু তাই নয়, কি ধরনের ফসল উৎপাদন হতো, খাদ্য যে ফুড ক্রপস যে সেইটা খাদ্যপণ্য নাকি অর্থকরী ফসল, যেটা বাজারের চাহিদার কথা চিন্তা করে তৈরি হতো। এই ফুড ক্রপসের ছাড়া যে কমার্শিয়াল ক্রপস যেগুলো উৎপাদন হতো সেটার কথা আলোচনা করতে গিয়ে কোম্পানির সময়কার যে কমার্শিয়াল ক্রপস যেমন নীল, পাট, এগুলো যে কোম্পানি জোর করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি জোর করে এই কৃষকদের দিয়ে ফলাতো, সেই বিষয়টির কথা আমাদের মনে আসে। তাহলে এই যে বিভিন্ন ধরনের যে ক্রপস সেই সময় উৎপাদন হতো, সেটা ভিত্তিটা কি ছিল? একটা হচ্ছে জমি কতখানি এবং জমির যে মাটিটা, সে মাটিটা কি ধরনের মাটি, কতখানি জমিতে জায়গা আছে, এই দুটো বিষয় একটা বিরাট একটা মানে ফান্ডামেন্টাল একটা বেসিস ছিল সেই জমিতে ফসল ফলানো। এবং পাশাপাশি যখন তারা কমার্শিয়াল ক্রপস যখন ফলাতো তখন বাজারের চাহিদা, মানে তিনটে বিষয়কে মাথায় রেখেই এই যে সেখানে ফসল নির্বাচন করা হতো, অর্থাৎ কোন ধরনের ফসল ফলানো হবে সেটি তারা বিবেচনা করতেন। এই ফসল ফলানোর ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে জল। সেখানে
জলের সাপ্লাইটা কেমন ছিল, কারণ বেশিরভাগ সময় সেই সময় যে ফসল ফলানোর জন্য বৃষ্টির উপর নির্ভর করতে হতো, নদীর জলের উপর নির্ভর করতে হতো, এবং বৃষ্টি যদি না হতো তাহলে সেখানে খরার পরিবেশ সৃষ্টি হতো, আর খরা যদি হতো তবে চাষিরা ফসল ফলাতে পারতো না, তখন তাদের রাজস্ব, ভূমি রাজস্ব দিতে তাদের একটা বিরাট একটা অসুবিধার সম্মুখীন হতো তারা। এবং সেই সময় যদি মধ্যস্বত্বভোগীরা জোর করে তাদের থেকে রাজস্ব নিয়ে নিত, তাদের থেকে জমি থেকে উৎখাত করত, ইত্যাদি বিভিন্ন বিষয়টি জড়িত ছিল। এবং একটা জিনিস এই ইউনিট থেকে একটি বিষয়, এই ইউনিট পড়ার পরে আপনাদের মনে হবে যে সরকার তো অনেক কিছুই করছে, এই সমস্ত কৃষকদের ফসল ফলানোর জন্য তারা যাতে উৎসাহিত হয় তার জন্য সরকার তাদেরকে উৎসাহ দিত, কিন্তু পাশাপাশি আরেকটা বৈপরীত্য দেখা যাচ্ছে যে এই যে ভূমি রাজস্ব ব্যবস্থা বা ভূমি বন্টন ব্যবস্থা, ফসলের বিষয়টি, কর ইত্যাদি মধ্যে যদি কোনো একটা সমস্যা বা জটিলতা তৈরি হতো এবং সেই সময় যদি জায়গিরদার, জমিদার বা ইজারাদাররা কৃষকদের উপর অত্যাচার করতেন, তবে কিন্তু প্রশাসন বা সরকার কিন্তু একেবারেই উদাসীন থাকতেন। তারা যে নিজেরা এগিয়ে এসে এই সমস্যার সমাধান করে কৃষকদের রক্ষা করবেন সেইটা কিন্তু সচরাচর দেখা যেত না। তবে ব্যতিক্রমী আমরা দেখতে পাচ্ছি আকবর, সম্রাট আকবর। তিনি জনহিতৈষী সম্রাট ছিলেন এবং তিনি একদিকে যেমন যুদ্ধ বিগ্রহ করেছেন, তেমনি আবার তিনি সংস্কৃতির চর্চাও করেছেন, আবার সাধারণ মানুষ যাতে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে, তারা যাতে কৃষি কাজ করে তার থেকে কিছু লভ্যাংশ পায়, সেদিকেও কিন্তু তার নজর ছিল। সেই কারণেই একটা নিয়ম চালু হয়েছিল, প্রচলিত ছিল, যে কোনো জায়গিরদার বা জমিদার জোর করে কৃষকদের উৎখাত করতে পারবে না তাদের জমি থেকে, এবং কৃষকদের থেকে যে রাজস্ব সংগ্রহ করা হতো সেটা কিন্তু সরকারি নিয়ম মেনে তারা সংগ্রাহকের কাজ করতেন, সরকারি নিয়ম মেনে সেটি সংগ্রহ হতো এবং সেটি রাজকোষে জমা পড়ত। কিন্তু সব সময় তো এই একই চিত্র দেখা যায়নি। যদি তাই হতো তবে তো আর বিদ্রোহই হতো না, কৃষক বিদ্রোহই হতো না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বিদ্রোহ হয়েছে জাহাঙ্গীরের সময়, শাহজাহানের সময়। কিন্তু আকবর তিনি সব সময় কৃষকদের উৎসাহ দান করেছেন এবং যাতে কৃষির কাজ যাতে ভালোভাবে হয়। ধরুন কোনো সময় হয়তো বৃষ্টি হলো না, তখন চাষের কাজ অব্যাহত রাখতে গেলে কিসের প্রয়োজন? ভালো সেচ ব্যবস্থার প্রয়োজন। সেই সেচ ব্যবস্থাটা কি না, কূপ খনন করে বা পুকুর খনন করে কিংবা নদীর থেকে খাল কেটে সেই জলকে খেতে নিয়ে আসা এবং সেই জলের সাহায্যে চাষ করা। এবং এই জন্য বিভিন্ন রকমের পদ্ধতি মুঘল যুগে ছিল, যেটা আমরা আলোচনার সময় এই বিষয়টি আমরা দেখব। এখন জাস্ট আমি একটা ইন্ট্রোডাকশনে যে কি কি বিষয় রয়েছে সেটি আমি একটু আপনাদের সামনে সিনপসিসটা
তুলে ধরতে চাই। তারপরে কিছু কিছু গ্রাম ছিল, যে গ্রামে জমিদারদের অস্তিত্ব ছিল না। তাহলে সেই গ্রামে কাদের সত্ত্ব ছিল না, কৃষকদের। এই জন্য ওই গ্রামগুলিকে রাইয়াতি গ্রাম বলা হতো। কিন্তু এই যে এমন গ্রাম খুব কমই ছিল যেখানে জমিদার, জায়গিরদার কিংবা গ্রাম প্রধান বা সরকারি আধিকারিকদেরও কোনো নির্দিষ্ট সত্ত্ব, ভূমিসত্ত্ব কিংবা ওই যে ভূমির ওপর যে উদ্বৃত্ত ফসল, তার উপর তাদের অধিকার না থাকতো। অর্থাৎ যা কিছু হতো, যা উদ্বৃত্ত হতো, তার উপরেই তারা ভাগ বসাতো। এবং বলা হচ্ছে মুঘল যুগে এই কৃষির উদ্বৃত্তের উপর ভিত্তি করেই জমিদার শ্রেণী গড়ে উঠেছিল। কৃষকরা ভূমির সঙ্গে একটা অচ্ছেদ্য বন্ধন ছিল। কোনো কারণে জমিদারের অত্যাচারে কৃষক যদি সেই জমি ছেড়ে পলায়ন করত, তবে তাদেরকে নিয়ে এসে আবার কৃষিকার্য করানো বা কৃষিকার্যে তাদেরকে উৎসাহ দানের দায়িত্ব জমিদার, জায়গিরদারদের নিতে হতো, বিশেষত জমিদারদের নিতে হতো। কিন্তু মুঘল বাদশারা সবসময় জমিদারদের এই নির্দেশ দিতেন যেন কোনোভাবেই এই কৃষকরা জমির যে চাষবাস ফেলে রেখে যেন তারা অন্য কোথাও পলায়ন করতে না পারে। এবং অনেক সময় দেখা যেত ধরে বেঁধে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এটার মধ্যে যেন একটা ইউরোপীয় ফিউডালিজমের আমরা একটা আবছা একটা চিত্র যেন দেখতে পাচ্ছি। এবং অনেক সময় কৃষকদের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে ধরে নিয়ে আসা হতো। আর কোনো সময় দেখা যেত কৃষক যদি একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য অনুপস্থিত থাকতো সেই ভূমিতে, তখন অন্য কাউকে দিয়ে সেই জমিটা চাষ করানো হতো। আবার সেই কৃষক যখন ফিরে আসতো, পুরনো কৃষক, তখন তাকে আবার সেই জমি দিয়ে দেওয়া হতো। কিন্তু জমিদাররা, এই জমিদারির ক্ষেত্রে একটা বিষয় দেখা যাচ্ছে, কৃষকদের যেমন জমির সঙ্গে একটা অচ্ছেদ্য বন্ধন ছিল, কিন্তু জমিদারদের যে ভূমিসত্ত্ব বা জমিদারি, সেটা বংশানুক্রমিক হলেও তা ছিল হস্তান্তরযোগ্য। এবং সম্রাটরা বহু সময় তারা এই উত্তরাধিকারী নির্বাচনের ক্ষেত্রে তারা কিন্তু হস্তক্ষেপ করতে পারতেন। তাই যদি হয় তাহলে আর তাদের সম্পূর্ণ অধিকার সেই ভূমির উপর ছিল এ কথা বলা যায় না। শুধু তাই নয়, এই কৃষকদের যেরকম, কৃষকরা একটা শ্রেণী, কিন্তু এটা হোমোজিনিয়াস শ্রেণী ছিল না, সেরকম জমিদারেরাও হোমোজিনিয়াস ছিল না। অর্থাৎ একই রকম ইউনিফাইড যে স্ট্রাকচার, সেটা কিন্তু দেখা যায় না। কেন না, কৃষকদের নিজস্ব অর্থের পরিমাণ, সেখানে যেমন তারতম্য ছিল, জমির মাপের ক্ষেত্রেও সেখানে তারতম্য ছিল। এবং এই তারতম্যের ভিত্তিতেই তাদের সোশ্যাল যে স্ট্যান্ডার্ডটা বা স্ট্যাটাসটা, সামাজিক অবস্থানটা নির্ধারিত হতো। এর ভিত্তিতে বড় কৃষক, ছোট কৃষক, এইরকম একটা সমাজে একটা ভাগ ছিল। সেই রকম কাস্টের ভিত্তিতে, মানে জাতিগত ভাবেও জমিদারদের মধ্যেও কিন্তু একটা ডিভিশন, একটা বিভেদমূলক শ্রেণী বিন্যাস লক্ষ্য করা যায়।
আর এই ভূমির অধিকারকে কেন্দ্র করে জমিদার আর জায়গিরদারের মধ্যে মাঝে মাঝে দ্বন্দ্ব লেগে থাকতো। এটা একটা পরিচিত চিত্র ছিল এবং এই দ্বন্দ্বের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কৃষকরা অধিকাংশ সময় জমিদারদের পক্ষ অবলম্বন করতেন। আর এই যে ফসল ফলানোর বিষয়টি, সেখানে দেখা যাচ্ছে চাল, গম, ডাল, তৈলবীজ ইত্যাদি, তুলো ইত্যাদি বিভিন্ন, তুলো, পাট, নীল অর্থাৎ খাদ্যশস্য আর বাজার ভিত্তিক যে ফসল, দু রকমই হতো। আর এই যে স্থান বিশেষে তাহলে নির্বাচন করা হতো কোন যে বীজ, কোন জাতীয়, কোন ধরনের যে মাটিতে বোনা হবে সেটা কৃষকরা নিজেরাই ঠিক করতেন। এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে মুঘল যুগে কৃষকরা যথেষ্ট এ বিষয়ে অভিজ্ঞ ছিলেন এবং তাদেরও জমির সঙ্গে এমন একটা আত্মিক বন্ধন ছিল যে শত অত্যাচার সহ্য করেও জমিকে হয়তো সেই নিজের জমি থেকে তাকে উৎখাত করে সে হয়তো অন্য কোনো জমিতে চাষ করছে, কিন্তু ফসলটা যাতে ভালোভাবে হয় তার জন্য তারা পুরোপুরি নিজেদেরকে যেন একেবারে আত্মনিবেদন করে দিত এই বিষয়টি। এবং তারা যে খুব বেশি কোনো হাই টেকনোলজি তারা ফলো করতো তা নয়, লাঙল দিয়েই তাদের চাষ হতো। তাছাড়া খুরপি, নিড়ানি ইত্যাদি যে ট্র্যাডিশনাল যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ছিল যে তাদের, সেই দিয়েই কিন্তু তারা জমি চাষ করত। আর মুঘল যুগে দেখা যাচ্ছে জমির উপরে এত বেশি চাপ পড়ে যাচ্ছিল পরের দিকে যে দেখা যাচ্ছে যে জমিকে আল দিয়ে বা অন্য প্রথায় জমিকে ছোট ছোট ভাগে বিভক্ত করা হচ্ছে, অর্থাৎ জমির খণ্ডীকরণ হচ্ছে। এবং এই জমিতে কখনো এক ফসলি, দু ফসলি বা তারও বেশি এইভাবে সারা বছরই তারা ফসল ফলাতে থাকতো। এবং সেই কারণে সেচ ব্যবস্থার উপর কিন্তু গুরুত্ব দেওয়া হতো। যেমন ট্র্যাডিশনাল সেচ ব্যবস্থা ছিল যে কোনো জলাশয় থেকে, নিকটবর্তী জলাশয় বা কূপ থেকে জল নিয়ে এসে খেতে দেওয়া হতো, সেটাও একটা পদ্ধতি ছিল। আবার বলদ দিয়ে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে, যে জলের যে বড় বড় যে পাত্র, বলদ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়েও বলদ যেটাকে টানতো আর সেই পাত্র থেকে জলগুলো পড়তো এবং সেই একই পদ্ধতিতে জলাশয় থেকে জলগুলো ওখানে স্টোর হতো, তারপরে সেই জল তারপরে খেতে দেওয়া হতো ইত্যাদি বিভিন্ন যে প্রসেস আমরা এই ইরিগেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। সুতরাং ইরিগেশন সিস্টেমটা মুঘল যুগে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি এই যে ভূমি, সে ভূমির অর্থনীতির ক্ষেত্রে দেখছি যে কোনো জায়গার ভূমি রাজস্ব সরকারের ঘরে জমা করছে, আবার কিছু কিছু ক্ষেত্রে যে ওয়াতন জমিগুলো ছিল সেগুলো ছিল কর মুক্ত, যেটা আমরা আগের দিনও আলোচনা করেছি। সেই করগুলি কিন্তু যারা সেই ভূমির অধিকারী, অর্থাৎ যারা ডোনিস, যারা বা গ্র্যান্টিস, তারাই সেগুলো কিন্তু তার যে বেনিফিটটা তারা সেগুলো উপভোগ করত। তাহলে এই যে ভূমির সঙ্গে জড়িত যে বিভিন্ন বিষয়গুলি এই ইউনিটে তুলে ধরা হয়েছে। তারপরে
সেখানে মুদ্রা ব্যবস্থায় এই যে ইকোনমিক প্রসেসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত মুদ্রা। মুঘল যুগে যে রৌপ্য মুদ্রা ছিল, স্বর্ণ মুদ্রা, মোহর বা আশরাফি ছিল, আমরা শেরশাহের ক্ষেত্রে আমরা দাম, রুপি, এই সমস্ত বিভিন্ন যে শব্দগুলি সেগুলো পাচ্ছি। অর্থাৎ এই যে মুদ্রার উল্লেখ পাচ্ছি, এই মুদ্রার উল্লেখ থেকে একটা বিষয় আমাদের মানে স্পষ্ট হয়ে উঠছে, মুঘল যুগে কিন্তু যে ট্রানজাকশন, ইকোনমিক ট্রানজাকশন হতো সেটা মুদ্রার মাধ্যমে। এর আগের দিন অর্থাৎ নগদে, এর আগের দিন আমি একটা কথা আলোচনা করেছিলাম যে ভূমি রাজস্ব সংগ্রাহক যারা কৃষকদের থেকে রাজস্ব সংগ্রহ করত, তাদেরকে তারা যদিও একটা ফসলের পরিমাপে ইকুইভ্যালেন্ট টু ফসলের পরিমাণ, সেই অনুপাতে তারা ইন কাইন্ডে তারা রাজস্বটা সংগ্রহ করত। কিন্তু সম্রাটদের পক্ষ থেকে নির্দেশ ছিল যে এই সংগ্রাহকরা যেন রিকোয়েস্ট করেন এই কৃষকদের বা প্রজাদের যে তারা যেন নগদ অর্থে যেন তাদের যে কর সেটা তারা প্রদান করেন। সুতরাং এই নগদি ব্যবস্থা বা মুদ্রা ব্যবস্থাটা মুঘল যুগে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোনো কোনো ক্ষেত্রে মুদ্রার একদিকে প্রতিকৃতি থাকতো, আবার কোনো কোনো সম্রাটের মুদ্রায় একটা মানে ইসলাম রিলেটেড, ইসলামের কোনো একটা প্রতীকী ছবি আমরা তার মধ্যে সেখানে পাচ্ছি। মানে মুদ্রার সঙ্গে রিলেটেড হচ্ছে, এবং এই যে মুদ্রা এটা কোথায়, এই যে নগদ অর্থের কথাই যখন এসে যায় তখন আমাদের চোখের সামনে একটা বাজারের ছবি ভেসে ওঠে, তাই তো? এবং মুঘল যুগে কিন্তু বিভিন্ন বাজার, এই যে আমরা বলি সবজি মন্ডি, এই যে সবজি মন্ডি বা মহল্লা, এই শব্দগুলি, এগুলোর একটা বিরাট গুরুত্ব আছে মুঘল যুগে। মহল্লা মানে রেসিডেন্সিয়াল প্লেসেস। তাহলে এই যে লাস্ট যে ইউনিটটা অর্থাৎ ইউনিট 16-এ, সেখানে নগরের উত্থানকে নিয়ে মুঘল যুগে যে ভারতের বিভিন্ন অংশে নানান গুরুত্বপূর্ণ নগর গড়ে উঠেছিল, এবং এই এক একটি নগর ছিল বাণিজ্য কেন্দ্র। দিল্লি, আগ্রা, এলাহাবাদ, আমেদাবাদ ইত্যাদি বিভিন্ন নগরের কথা আমরা পাচ্ছি, এবং প্রত্যেকটি নগরে সেখানে যেমন বাজার ছিল, সেখানে রেসিডেন্সিয়াল প্লেস ছিল, এবং একটা নগর যখন গড়ে ওঠে তখন সেই বাজারে দূর দূরান্ত থেকে বণিকরা আসে, সেখানে যে লেনদেন হয় সেই লেনদেনের ক্ষেত্রে এই মানি এক্সচেঞ্জ এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। যেমন এখানকার অন্তর্দেশীয় বণিকরাও ছিল, এমনি বহির্দেশীয় বণিকরাও আসতেন দিল্লি, আগ্রা এই সকল বাজারে। বাংলাতেও বাজার গড়ে উঠেছিল। আর এই যে দিল্লিতে এই যে এখন আমরা মিনা বাজার, এই মিনা বাজারের কথা শুনেছি, সেই পুরনো যে মুঘল আজম বা এই সিনেমাগুলোতে আমরা মিনা বাজারের ছবিও দেখিয়েছে। এই মিনা বাজারে কারা আসতেন? যারা রয়্যাল ফ্যামিলির যে সমস্ত প্রিন্সেসরা আসতেন, বেগমরা আসতেন, অর্থাৎ সম্রাজ্ঞী, তাদের যে দাস দাসী, তারা সবাই ওই মিনা বাজারে, এই সম্রাজ্ঞী বা বেগমরা তারা ওই মিনা বাজারে আসতেন। এবং এই শহরকে বা নগরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বিদ্যালয়, এবং সেখানকার শিক্ষিত শ্রেণী
তাহলে এই নগরে ছিল, নগর মানে আমাদের চোখের সামনে ভেসে ওঠে বণিক শ্রেণী, শিক্ষিত শ্রেণী, অর্থাৎ ধনী শ্রেণীর মধ্যে যারা আমির ওমরাওরা ছিলেন এবং সম্রাটের রাজ পরিবারের লোকেরা ছিলেন, এবং অভিজাতদের মধ্যে যেখান থেকে মন্ত্রী, সেনাপতি, যে সুবাদার, তারা সব ছিলেন। ঠিক একইভাবে যে মধ্যবিত্তদের মধ্যে সেখানে চিকিৎসক ছিলেন, বা ছোট যে নিম্ন পদের যে মনসবদার তারা ছিলেন। এবং মুঘল সম্রাট আকবর তিনি কিন্তু নারী শিক্ষার প্রতি তার একটা বিশেষ অনুরাগ ছিল, এবং সেই কারণেই তিনি ফতেহপুর সিক্রিতে একটা বিদ্যালয়ের নাম যে বালিকা বিদ্যালয় তৈরি করেছিলেন। তাছাড়া আমরা দেখছি গুলবদন বেগম এবং নূরজাহান, জেবুন্নিসা, এরা জাহানারা, এরা কিন্তু প্রত্যেকেই শিক্ষার চর্চা করতেন, অর্থাৎ এই মুঘল রাজ পরিবারে শিক্ষার একটা চর্চা ছিল। এবং এই গুলবদন বেগম তিনি একটা গ্রন্থ রচনা করেছিলেন। আর হারেমেও তার এই চর্চাটা ছিল শিক্ষার পাশাপাশি সেখানে নৃত্য, গীতের, বাদ্যের চর্চা হতো, এবং রোজই যারা শিল্পী এবং বাদকরা তারা হারেমে নিয়মিতভাবে তারা নৃত্য পরিবেশন করতেন, তারা বাদ্য পরিবেশন করতেন। আর যারা বৃহন্নলারা ছিল তারা প্রকাশ্যে বাজারের মধ্যে তারা নৃত্য পরিবেশন করতেন। এবং যারা সমাজের নিচু তলায় ছিল তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না, দারিদ্র্যের মধ্যেই তারা দিন যাপন করত। এবং এই ইউনিটে এই ধনীদের পোশাক পরিচ্ছদ যে কতখানি চাকচিক্য ছিল পোশাকের মধ্যে, সেটা যেমন আমি আগের ইউনিটে যখন বলেছি যে অভিজাতরা সম্রাটের মতন বিলাসবহুল জীবন যাপন করত, ঠিক সেরকমই তারা বিলাসবহুল জীবন যাপনের পাশাপাশি খুব ঝলমলে পোশাক পরিধান করতেন, এবং নানান রকম তাদের খেলাধুলার মধ্যে দিয়ে, সেটা কোনোটা ইন্টারনাল হতে পারে, কোনোটা এক্সটার্নাল, যে সমস্ত খেলা, যে ইনডোর আউটডোর, ইন্টারনাল এক্সটার্নাল মিনস ইনডোর, যেমন ইনডোর গেমস ছিল সেরকম আউটডোর গেমস, অর্থাৎ পোলো খেলা ছিল। আর ইনডোরের মধ্যে তারা জুয়া খেলতো, পাশা, তারপরে তারা তাস খেলতো, এটা মহিলাদের হারেমের মহিলাদের মধ্যেও প্রচলিত ছিল। আর ওদিকে হস্তি যুদ্ধ, সেটাও একটা আউটডোর গেমসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, এবং সমাজে প্রস্টিটিউশনের অস্তিত্ব ছিল। তাহলে এই যে একটা নগর মানে আমাদের, এবং সেখানে কারিগররা ছিলেন, এই কারিগরদের মধ্যে প্রশিক্ষিত অপ্রশিক্ষিত কারিগরদের সন্ধান পাচ্ছি। কিন্তু একটা যেটা দৃষ্টি আকর্ষণ করে, কারিগরদের মধ্যে যারা হোয়াটএভার প্রশিক্ষিতই হোক বা অপ্রশিক্ষিতই হোক, তাদের কিন্তু নিজেদের যে দৈনন্দিন যে নিডসটাকে, চাহিদাকে ফুলফিল করার মতন, চাহিদা পূরণ করার মতন সেই আর্থিক ক্যাপাসিটি কিন্তু তাদের ছিল। অর্থাৎ দি পারচেজিং পাওয়ার, তারা যে বাজার থেকে নিজেদের চাহিদা পূরণ করবার জন্য যে পণ্য দ্রব্য ক্রয় করতেন, সেটা কিন্তু আমরা এই ইউনিট থেকে আমরা জানতে পারছি। যদিও আমরা দেখছি যে বিভিন্ন সময় এই তাদের এই যে পারচেজিং পাওয়ারের মধ্যে একটা ওঠা পড়া, এটা তো অবশ্যই থাকবে, কারণ একটা সাম্রাজ্যের অর্থনীতি ইন জেনারেল ডিপেন্ড করে, বা যে কোনো দেশে অর্থনীতি ডিপেন্ড করে সাধারণ মানুষের পারচেজিং পাওয়ারের উপরে। যখন দেখা যায় একটা সার্ভে হয়, তখন দেখা, যেমন পাকিস্তানে সেদিনকে ইয়েতে উঠলো যে
দেখালো সেদিনকে টিভিতে যে পাকিস্তানি গাড়ি বিক্রি ভীষণ কমে গেছে। তাহলে কেন, এটার মধ্যে দিয়ে কি দেখাতে চাইছে? এইটাই যে ওখানকার লোকের পারচেজিং পাওয়ার কমে গেছে এবং মানুষ তার দৈনন্দিন জিনিস কিনবে, অর্থাৎ দৈনন্দিন জিনিসের পণ্যের দামই এত, ডে টু ডে যে কমোডিটিস যেগুলো লাগে তার দামই এত বেড়ে গেছে যে মানুষের পক্ষে বিলাস বাসনে অর্থাৎ গাড়ি এগুলোর পেছনে টাকা খরচার যে ক্ষমতা সেটা কমে গেছে। তাহলে পারচেজিং পাওয়ার যখন মানুষের কমে যাচ্ছে তখন কোম্পানির সেল কমে যাচ্ছে। এটার মধ্যে কিন্তু একটা সর্বাঙ্গীন যে অর্থনৈতিক অবক্ষয় সেটা ধরা পড়ে। তাহলে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এই ইকোনমিক প্রসেসের আন্ডারে 14, 15, 16 এই ইউনিটগুলি সাজানো হয়েছে। এই হচ্ছে মোটামুটি এটার এই 3টে ইউনিটের সিনপসিস। এবার আমি বিষয়ে প্রবেশ করব, তবে একটা কথা বলে রাখি যে এই 1 ঘন্টার পরিসরে 3টে ইউনিট নিয়ে আলোচনা, বিশদে আলোচনা করা একেবারেই অসম্ভব। সেই জন্য জাস্ট একটা তার চালচিত্র বা রূপরেখা তুলে ধরা হয়েছে যাতে আপনাদের পাঠে সুবিধা হয়। আশা করব যে আপনারা এইটাকে বেস করে আপনারা গ্রন্থটি ভালোভাবে, বইটি ভালোভাবে পাঠ করবেন এবং প্রত্যেকটা ইউনিট, আগের যে ইউনিটগুলো পড়িয়েছি তার পাশাপাশি ইকোনমিক প্রসেসের যে ইউনিট সেগুলো নিশ্চয়ই আপনারা দেখবেন, হয়তো কিছুটা হলেও আপনাদের সেটা এই আলোচনাটা আপনাদের সাহায্য করবে। এখানে কি বলছে, আলোচ্য অংশে যে বিষয়গুলির উপর আলোকপাত করা হয়েছে সেগুলো কি না, মুঘল যুগের কৃষি ব্যবস্থা, সেচ ব্যবস্থা, এই ভূমি ব্যবস্থার সঙ্গে জড়িত কৃষক শ্রেণী এবং জমিদার শ্রেণীর অবস্থান, পাশাপাশি জোরদারদেরও, জায়গিরদারদের অবস্থানটাও আলোচনা হয়েছে। এবং এই যে ইজারাদার অর্থাৎ যে মানসবদারি পেলেন এবং তারা জায়গা পেলেন, জায়গিরদাররা যে জায়গা পেলেন সেটা যদি দূরবর্তী স্থানে হতো, যেটা আমি বলেছি, সেখানে তারা যখন রাজস্ব সংগ্রহের জন্য যাকে পাঠাতেন মধ্যস্বত্বভোগী তাদেরকে ইজারাদার বলছে। এই ইজারাদাররা অনেক সময় নিদারুণ অত্যাচার করে, এটা আমরা কোম্পানির সময়ও দেখেছি, অত্যাচার করে কৃষকদের থেকে তারা রাজস্ব সংগ্রহ করত। তাছাড়া যে মানি এক্সচেঞ্জ বা মুদ্রা ব্যবস্থা সেটা অর্থনৈতিক বিনিময় ব্যবস্থার মধ্যে পড়ছে এবং মুঘল যুগে ভারতের বিভিন্ন প্রান্তে যে নগরগুলো গড়ে উঠেছিল এই নগরের মধ্যে কিন্তু সরাইখানা একটা বড় বিষয়। কারণ আমি বলেছি যে এই নগরে দূরবর্তী স্থান থেকে বণিকরা আসতো, এবার তারা থাকবেন কোথায়, রাত কোথায় কাটাবেন, তার জন্য বিভিন্ন নগরে সরাইখানা করা হয়েছিল এবং সরাইখানার দেখভাল রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিও সেখানে ছিলেন। আর মুঘল যে রাজত্বে সেখানে গ্রামই, আমাদের ভারতে গ্রামই হচ্ছে বেসিক ইউনিট। তাকে কি বলা হতো, গাঁও, গ্রাম বা গাঁও। এই গ্রাম, একটা গ্রামের মধ্যে কি কি আছে, সেখানে আবাদি জমি আছে, অনাবাদি জমি আছে, বাস্তু জমি আছে, এছাড়া নালা, পুষ্করিণী, বাগিচা প্রভৃতি বিভিন্ন ধরনের জমির সমন্বয়ে কিন্তু একটা গ্রাম গড়ে ওঠে। আবাদি জমিতে চাষবাস হতো, অনাবাদি জমি বা পতিত জমি অনেক সময় সেগুলো বাঞ্জার জমি, বাঞ্জার, সেই জমিগুলি পড়ে থাকতো, কাঁটা ঝোপ গাছ হয়ে যেত। সেই জমিগুলিকে যারা আবার ওটাকে যদি তৈরি করতে পারতো, যেটা আমি আগে আলোচনা করেছি, তাদেরকে রাজস্বের ক্ষেত্রে ছাড় দেওয়া হতো, এই নতুন জমি তৈরি করার জন্য ছাড় দেওয়া হতো কিছুটা। কৃষিনীতিতে একটা বৈপরীত্য লক্ষ্য করা যায় মুঘল সম্রাটদের।
একদিকে তারা যেমন কৃষকদের চাষের কাজে উৎসাহ দিচ্ছেন, অপরদিকে ভূমি বন্দোবস্ত ব্যবস্থার ত্রুটির কারণে কৃষকরা সাফার করছেন। জায়গিরদাররা অত্যাচার করছে, জমিদার ইজারাদাররা তারাও শোষণ করছে। কিন্তু এই যে মানে কৃষকরা ব্যতিব্যস্ত হচ্ছেন এই শোষণের দ্বারা, কিন্তু প্রশাসন কিন্তু এই শোষণ বন্ধের জন্য কোনো সঠিক পদক্ষেপ নিতেন না। ব্যতিক্রমী ছিল আকবর ছিলেন। এবং কি কি ফসল হতো? চাল, গম, ডাল, বার্লি, তিল, সর্ষে প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। অর্থকরী ফসলের মধ্যে তুলো, নীল, রেশম, পাট ইত্যাদি। তুলো চাষের মধ্যে প্রধান ছিল কার্পাস, এটা বাংলা, বিহার, উড়িষ্যা, এলাহাবাদ অঞ্চলে চাষ হতো। মশলা হতো, মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, আদা, গোলমরিচ, জায়ফল, এলাচ প্রভৃতি মশলার বিশেষ। এই যে এখনো এই যে মশলাগুলো, এগুলো আমাদের নিত্য মানে নৈমিত্তিক ব্যাপার, আমাদের রান্নার কাজে লাগে, রন্ধনে, কোনটা শরীরের জন্য অত্যন্ত মানে প্রয়োজনীয়। এবং এই সমকালীন অর্থাৎ সেই সময় প্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় ভারতের যে কৃষি সরঞ্জাম সেগুলো কিন্তু মোটামুটি ট্র্যাডিশনাল ছিল, কিন্তু তাও বলা হচ্ছে যে উন্নত ছিল। লাঙল, এছাড়া খুরপি, নিড়ানি, কাস্তে, কোদাল প্রভৃতি ব্যবহার হতো মাটি কোপানোর জন্য। আর মাটির গুণাগুণের উপর নির্ভর করে, জলবায়ুর উপর নির্ভর করে, বাজারের চাহিদার কথা বিবেচনা করে ফসল নির্বাচন করা হতো। আর জমির উপর চাপ যেহেতু বেড়ে যেত নানা কারণে, অন্য কোনো প্রফেশনে তারা সুবিধা করতে পারছে না, যেটা আমরা কোম্পানির সময় দেখেছি যে তাঁতবস্ত্র বুনতো, সেও হয়তো মানে পরিস্থিতির চাপে সেও হয়তো চাষের কাজ শুরু করলো। তারপরে জমির উপর চাপ পড়ছে এবং সেই জন্য আল দিয়ে জমিগুলোকে খণ্ডিত করা হচ্ছে, কিংবা কাটা গাছের বেড়া দিয়ে জমিগুলোকে বিভক্ত করা হচ্ছে। এবং জল সংরক্ষণ কৃষির কাজে একটা বিরাট বিষয়, অর্থাৎ এখানে সেচের বিষয়টা এসে যাচ্ছে। কৃষি, বৃষ্টি, নদী বা বন্যার জল ছাড়াও কূপ খনন করে জল সংগ্রহ হতো এবং সেটা বিভিন্ন ক্ষেতে বিতরণ হতো। এর জন্য যে পদ্ধতি নেওয়া হতো তাকে টেকলি, চড়া, সাকিয়া প্রভৃতি বলে। এই টেকলি যেটা ট্র্যাডিশনাল পদ্ধতি, জলাশয় থেকে জল নিয়ে এসে ক্ষেতে ছড়িয়ে দেওয়া। সাকিয়া যেটা আমি বলছিলাম, যে বলদ দিয়ে ওটাকে বলদে টেনে বা বলদ ঘুরিয়ে ঘুরিয়ে সেই জলকে তুলবে এবং সেই জলকে খেতে দেবে। আর মধ্য ভারতে ও দক্ষিণ ভারতে পুকুর খনন করে কিংবা নদী থেকে খাল কেটে সেই জল খেতে সরবরাহ করা হতো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মুঘল যুগে এই ইরিগেশন সিস্টেমটার উপরে কিন্তু বিরাট গুরুত্ব দেওয়া হয়েছে। এমন কিছু গ্রাম ছিল সেখানে, এটা আমি আলোচনা করেছি ইন্ট্রোডাকশনে, সেখানে জমিদারি সত্ত্ব ছিল না, অর্থাৎ জমির উপরে জমিদারদের কোনো অধিকার ছিল না। এগুলিকে রায়তি গ্রাম, অর্থাৎ যেখানে কৃষকদেরই সত্ত্ব ছিল। তুজুকি জাহাঙ্গীরি থেকে আমরা দেখছি যে তার জমির উপর চাষিদের একটা বংশগত অধিকার স্বীকৃত ছিল। এবং এই জমির যে উদ্বৃত্ত অর্থাৎ ফসলের যে উদ্বৃত্ত হচ্ছে বা তার উপর নির্ভর করে জমিদার শ্রেণীর উত্থান হচ্ছে। জমি কৃষকরা যা দিচ্ছে তার পাওনা নিয়েই কিন্তু জমিদাররা গড়ে উঠছেন। এটা বংশানুক্রমিক হলেও হস্তান্তরযোগ্য ছিল এবং সরকারের অধিকার ছিল যখন তখন সেই জমিদারিকে তারা বন্টন করে দিতে পারতেন, অর্থাৎ জমিদারি বন্টনযোগ্য ছিল। জমিদার যখন সরকার নির্ধারিত কর আদায় করে কৃষকদের থেকে রাজকোষে জমা করত, তখন তার বিনিময়ে একটা নিজস্ব একটা অংশ লাভ করত, যেটাকে অনেকে নামকার বলে। আর রাষ্ট্র যখন ডাইরেক্ট রাজস্ব আদায় করছে তখনও কিন্তু জমিদার তার অংশ পাচ্ছেন, একে মালিকানা বলা হয়।
এই জমিদাররা তাদের নিজ নিজের সৈন্য রক্ষণাবেক্ষণ করতেন এবং প্রয়োজনে হয়তো সম্রাটকে সেই সৈন্যদের সাহায্য করতেন তারা। জায়গিরদার ছিলেন, জায়গিরদারের পাশাপাশি অর্থাৎ এই জায়গিরদাররাও জমিদারদের পাশাপাশি জায়গিরদাররাও ভূমির উদ্বৃত্ত ভোগ করতেন, অর্থাৎ রাজস্বের একটা অংশ। পাশাপাশি গ্রাম প্রধান এমনকি সরকারি আধিকারিকরাও সেই উদ্বৃত্ত তারাও ভোগ করতেন। কৃষকদের তাদের উৎপন্ন ফসলের একটা বৃহৎ অংশ, কৃষকরা বাধ্য ছিল যে উৎপন্ন ফসলের একটা বৃহৎ অংশ রাষ্ট্রের হাতে তুলে দিচ্ছে তারা, জমিদারদের হাতে আর মধ্যস্বত্বভোগীদের হাতে তারা তুলে দিতে বাধ্য হতো। আর যদি তারা ঠিক মতন দিতে না পারতো তখন তারা নানান প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হতো, যেটা তাদের পক্ষে একেবারেই সুখপ্রদ ছিল না। জমিদারদের মধ্যে একটা জাতিভিত্তিক তারতম্য ছিল, কৃষকদের মধ্যেও, যেটা আমি আলোচনা করেছি ইন্ট্রোডাকশনে। তাদের উপার্জন ও জমির পরিমাণ ভেদে কৃষকদের মধ্যেও বড় কৃষক, ছোট ক্ষুদ্র কৃষক, এইসব ভাগ ছিল। জমিদার ও জায়গিরদারদের মধ্যে প্রায় জমি এবং ভূমি রাজস্বের যে পরিমাণ অংশ সেগুলো নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হতো এবং কৃষকরা কিন্তু এই ক্ষেত্রে জমিদারদের পক্ষে হতেন। আর মারাঠাদের মধ্যে আমরা 3 ধরনের জমি দেখছি দাক্ষিণাত্যে: ইনাম, মিরাস এবং রাষ্ট্রের জমি। কৃষকদের ক্ষেত্রেও আমরা দেখছি 2 রকমের কৃষক দেখা যায় এখানে, মিরাসদার ও উপরি। যারা বংশানুক্রমিক মিরাসদার ছিলেন তাদেরকে খালাসদারও বলা হতো। গ্রামের যে বংশানুক্রমিক আধিকারিক ছিলেন তাদেরকে প্যাটেল, পরগনার বংশানুক্রমিক আধিকারিকদের দেশমুখ বলা হতো দাক্ষিণাত্যে। আর গ্রামের যে গ্রামীণ আধিকারিক ছিলেন তাদেরকে বালুতদার বলা হতো, আর জমিটাকে বালুত বলা হতো। এই কোনো বালুত আবার বালুত ওয়াতান জমি হতো। এই বালুত ওয়াতান জমি হলেও প্রয়োজনে তাকে বিভক্ত করা যেত, হস্তান্তর বা বিক্রি করা যেত। আর এই দক্ষিণ ভারত, অর্থাৎ এই ইউনিটে দাক্ষিণাত্য আর দক্ষিণ ভারত দুটো আলাদা অংশের মধ্যে সেকশনে আলোচনা হয়েছে। দক্ষিণ ভারতের যে গ্রাম আধিকারিক তাদেরকে আয়াগার বলা হতো এবং তাদেরকে করমুক্ত ভূমি দান করার একটা রীতি ছিল। কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে মন্দিরের জন্য যে নির্দিষ্ট জমি সেটাকেও আবার আধা বেসরকারি জমিতে রূপান্তরিত করে দিচ্ছে, একে বলা হতো কানি পাররু। আর এগুলি সেই নায়ক, মানে যারা সৈন্য সেনাদের সঙ্গে রিলেটেড যে নায়করা, যারা সৈন্য রক্ষণাবেক্ষণ করতেন তাদের অধিকারভুক্ত ছিল। মিরাসদাররাও করমুক্ত জমি ভোগ করতেন, এই জমিগুলোকে মানিয়াম বলা হতো। কৃষকরা পায়াকারী নামে পরিচিত ছিল দক্ষিণ ভারতে। 2 ধরনের পায়াকারী ছিলেন, উলকুড়ি এবং পারাকুড়ি। এবার আসছি আমরা ইউনিট 15তে। আমরা কি দেখছি? মুঘল যুগে বিভিন্ন ধরনের মুদ্রা প্রচলিত ছিল। স্বর্ণ মুদ্রা, মোহর বা আশরাফি। বাবর ও হুমায়ুনের সময় ছিল রৌপ্য মুদ্রা, শাহরুখি। শেরশাহের রৌপ্য তাম্র মুদ্রা যথাক্রমে রুপি ও দাম। আকবরের সময় দেখছি 40টি তাম্র দাম, অর্থাৎ তামার দাম ছিল 1 রুপায়ার সমতুল্য। আর রৌপ্য মুদ্রার যে ভগ্নাংশ, যে ফ্র্যাকশন গুলো, তাকে বলা হতো আনা। আর প্রচলিত যে মুদ্রা, অর্থাৎ যে রাজবংশ রাজত্ব করছে সেই সময় যে মুদ্রা প্রচলিত আছে তাকে বলা হচ্ছে চালান মুদ্রা। আর প্রিভিয়াস যে যারা রাজত্ব করে গেছেন তাদের কিছু মুদ্রা যদি প্রচলিত থাকে তাকে বলা হচ্ছে খাজানা। আর সদ্য মুদ্রিত হয়েছে, অর্থাৎ মনে করুন কোন সম্রাটের কেউ রাজত্ব করছে, ধরুন জাহাঙ্গীর, জাহাঙ্গীরের যে পিতৃপুরুষ তিনি, বা জাহাঙ্গীরের যে পরে যে তার যে উত্তরাধিকারীর সময় যে জাহাঙ্গীর যা করেছেন, মুদ্রিত করেছেন ট্যাক্সালে,
এই মুদ্রাগুলিকে বলা হতো তাজা মুদ্রা, যেগুলো এখনকার সম্রাট বা রাজবংশ সেগুলোকে মুদ্রিত করেছে। ট্যাক্সালের যারা দেখভাল করতেন তারা ছিলেন সরকারের যে কর্মচারী, সেই আধিকারিককে বলা হতো দারোগাইদার উল বলদ। আর এই ট্যাক্সালে ডে টু ডে কত লাভ হচ্ছে বা কি তাদের কাজের যে মূল্যায়নের বিষয়টি অ্যাসেসমেন্ট, সেটা করতেন শরাফ নামক ব্যক্তি। আর নিত্য কি কি লাভ হচ্ছে সেই বিষয়টি দেখতে তহবিলদার পদভুক্ত ব্যক্তি। আর কারিগর, বিভিন্ন ধরনের কারিগর ছিলেন, কোন কারিগর যারা সিকাচি প্রভৃতি নামে পরিচিত ছিলেন। আর খাদ্য পণ্যের যে দাম কত ছিল সেটা নির্ধারণ করাটাও একটা জটিল প্রক্রিয়া ছিল, কারণ এটাও স্থান ভেদে, সময় ভেদে, তারপরে সেই বছরে খাদ্য পণ্য কতখানি উৎপাদন হয়েছে, সেটা সারপ্লাস হয়েছে কিনা, এর উপর ভিত্তি করে কিন্তু সেই মূল্য নির্ধারণ করা হতো। যেমন আগের দিন আলোচনা করেছিলাম যে কর যখন সংগ্রহ করতে যেত তখন যে বাস্তবে যে করটা হাসিল হতো সেই করটাই একটা মানে প্রধান ছিল, আর পরিমাপ করে যে কর নির্ধারিত সেই করের সঙ্গে বাস্তবে করের যে আদায়কৃত করের কিন্তু অনেক তফাৎ ছিল, পার্থক্য ছিল। নীলের ক্ষেত্রে আমরা দেখছি দু ধরনের নীল পাওয়া যাচ্ছে, কোনো নীলের দামটা বেশি, কোনো নীলের দাম কম। কি ধরনের নীল না, বয়ন নীল এবং সার্কেজ নীল। আইনি আকবরী থেকে সেখানকার কারিগররা কি ধরনের বেতন পেতেন কি সেই বিষয়টিও জানা যায়। অর্থাৎ এই যে ট্যাক্সাল, অর্থাৎ এই ট্যাক্সালটা কোথায় তৈরি হয়, কোথায় গড়ে ওঠে? কোনো নিশ্চয়ই আরবান এরিয়াতেই ট্যাক্সাল গড়ে উঠছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক নগরের মানে সন্ধান আমরা পাচ্ছি মুখে। দিল্লি, আগ্রা, পাটনা, এলাহাবাদ, আহমেদাবাদ প্রভৃতি নগর বিশেষ প্রসিদ্ধ ছিল, এবং এই নগরগুলিতে দোকান, কারখানা, মহল্লা, নানান পাড়া, রেসিডেন্সিয়াল প্লেস এগুলো গড়ে উঠেছিল। যেমন দোকান বা বাজারের মধ্যে লোহাগলি, ডাল মান্ডি, চুড়িওয়ালা, মাছিওয়াড়া বা মুচিপাড়া এবং মহল্লা জাগরণ। এই যে মানে জায়গায় জায়গায়, যেমন এখন কলকাতাতেও মুচিপাড়া আছে, কুমোরপাড়া আছে, সেরকম যেখানে মুচিরা বাস করতো যে রেসিডেন্সিয়াল প্লেস সেটা মাছিওয়াড়া, যেখানে স্বর্ণকাররা বাস করতো সেটা স্বর্ণকারদের পাড়া বা মহল্লা জাগরণ প্রভৃতি। শহরের বিভিন্ন স্থানে বণিকদের জন্য সরাইখানা গড়ে উঠেছিল। দিল্লি, আগ্রা প্রভৃতি জায়গায় সরাইখানাগুলি নিয়ন্ত্রণ করত ভাতিয়ারা পরিবার, তাদেরই রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া ছিল। আর বিভিন্ন রকমের মানুষ বাস করতেন শহরে, অভিজাত, বণিক, শিল্পী, পুরোহিত। তাছাড়া এই শহর যেমন কারখানা গড়ে উঠেছিল, কারখানার সঙ্গে রিলেটেড কারিগর শ্রেণী গড়ে উঠেছিল, শ্রমিক শ্রেণী গড়ে উঠেছিল, তেমনি এই শহরে অনেক সরকারি আবাস, সরকারি অফিস, বাণিজ্য কেন্দ্র প্রভৃতিও সেখানে গড়ে উঠেছিল। বিভিন্ন শ্রেণীর মানুষের জীবনযাত্রার মানও ছিল বিভিন্ন। অভিজাতরা বিলাসবহুল জীবনযাত্রা মানে অতিবাহিত করতেন, আবার দরিদ্ররা দারিদ্র্যের মধ্যে দিন অতিবাহিত করতেন। কিন্তু শহরে, যেটা আমি তখনও আলোচনা করেছি, প্রশিক্ষিত বা অপ্রশিক্ষিত সে কারিগরদের কিন্তু পারচেজিং ক্যাপাসিটি যথেষ্ট ছিল। এটাই একটা খুব আশ্চর্যের বিষয়, যে অর্থাৎ তার মানে কারিগরদের হাতে বেশ ভালোই পয়সা ছিল তখন, কিন্তু যদিও সময় অনুসারে তার মধ্যে ওঠা পড়া, উত্থান পতন তো আছে, এবং তার সঙ্গে সাম্রাজ্যের যে মূল যে অর্থনৈতিক পরিবর্তন, যখন যুদ্ধ বিগ্রহ হতো তখন অর্থনীতির অবনমন ঘটতো,
যখন সাম্রাজ্যের মধ্যে একটা রাজনৈতিক দোলাচল চলতো, তখনও অর্থনীতির উপরে প্রভাব পড়তো। সুতরাং অর্থনীতি কিন্তু রাজনীতির থেকে একেবারেই পৃথক নয়। আর মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছিল এই শহরগুলিকে কেন্দ্র করে। তাদের মধ্যে রাজস্ব কর্মচারীরাও ছিলেন, নিম্ন পদের মনসবদাররা ছিলেন, চিকিৎসকরাও বাস করতেন। এবার এই ধরনের এই যে যারা এই আরবান অর্থাৎ শহরে বাস করতেন, তাদের পোশাক পরিচ্ছদটা কেমন ছিল? গ্রামের মানুষের পোশাক পরিচ্ছদের থেকে নিশ্চয়ই আলাদা হবে। ধনী যারা পুরুষ ছিলেন তারা সালোয়ার, চুড়িদার, পায়জামা পরতেন। মহিলারা চোলি, চাদর, লেহেঙ্গা পরিধান করতেন। আর দরিদ্র মানুষের যে পোশাক সেটা খুব নিম্নমানেরই হতো। আর সমাজটা কেমন ছিল? পুরুষতান্ত্রিক। এবং সেই কারণে নারীদের কিন্তু পুরুষের নির্দেশ মেনে চলতে হতো, অর্থাৎ সম্পূর্ণ স্বাধীন তারা ছিলেন না। এবং পরিবারের মধ্যে আমরা দেখছি যৌথ পরিবার, জয়েন্ট ফ্যামিলি সিস্টেম দেখতে পাচ্ছি। পর্দা প্রথা ছিল সমাজে, অর্থাৎ মহিলারা যখন তখন রাস্তায় বেরোতে পারতেন না, পর্দা নসীমা ছিলেন। আর রাজপুতদের মধ্যে বিশেষ করে জহর ব্রত ছিল প্রথা, অর্থাৎ আমরা দেখেছি যেমন আলাউদ্দিন খিলজির সময় যখন তিনি আক্রমণ করেছিলেন রাজপুত, তখন সেই পদ্মিনী যে জহর ব্রত পালন করেছিলেন, সে অর্থাৎ জহর ব্রত হচ্ছে আগুন জ্বালিয়ে যে তখন সব সেই আগুনের মধ্যে রাজপুত নারীরা ঝাঁপ দিতেন। এটা সাধারণভাবে রাজ পরিবারের মধ্যেই ছিল। আর উচ্চবর্ণের হিন্দু নারীদের মধ্যে সতী প্রথা ছিল। তাহলে সতী প্রথাটা হচ্ছে জোর করে স্বামীর সঙ্গে মরণে যেতে হতো। আর জহর প্রথা রাজপুত রমণীরা স্বেচ্ছায় এই মুসলিম অর্থাৎ ধর্মান্তর যাতে তাদের করতে না হয় তার জন্য তারা তাদের সম্মান বাঁচানোর জন্য জহর ব্রত আগুনে ঝাঁপ দিতেন। আর বিধবাদের পুনর্বিবাহের একটা ব্যবস্থা আকবর প্রচেষ্টা করেছিলেন, যে হিন্দু বিধবারা যাতে আবার করে বিয়ে করতে পারে। আর সেই সময় হিন্দু মুসলিম এই উভয় সম্প্রদায়ে ছেলে মেয়েদের খুব কম বয়সে বিবাহ হতো, এবং যার জন্য হাজবেন্ড মারা গেলে অনেক মেয়ে খুব কম বয়সে বিধবা হয়ে যেতেন। তো যেটা আমরা পরবর্তীকালেও কোম্পানির সময় দেখেছি। আকবর সেই জন্য এই বিয়ের বয়সটা বাড়িয়েছিলেন, ছেলেদের ক্ষেত্রে 16 আর মেয়েদের ক্ষেত্রে 14। আর শিক্ষার ক্ষেত্রেও আমরা এর সঙ্গে একটা শিক্ষার বিষয়টিও জুড়ে দেওয়া হয়েছে ইউনিটে, যে হিন্দু মুসলিম উভয়, যে আমরা যেমন আগে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস সেই বৈদিক যুগে আমরা দেখেছি, এখানেও কিন্তু হিন্দু শিশু যখন মানে তার 5 বছর হচ্ছে, সেই 5 বছরের যে বালককে গুরুর কাছে শিক্ষার জন্য তাকে প্রেরণ করা হচ্ছে বা তার অধীনে তাকে দেওয়া হচ্ছে। আবার মুসলিমদের ক্ষেত্রে 4 বছর 4 মাস 4 দিন অতিক্রান্ত হলে সেই মুসলিম শিশুটিকে বালকটিকে মক্তবে প্রেরণ করা হচ্ছে। আর এই যে মক্তবে যাওয়ার যে অনুষ্ঠান তাকে বিসমিল্লাহ খোয়ানি বলা হতো। আর হিন্দুদের ক্ষেত্রে 9 বছর বয়স হয়ে যাওয়ার পর একটা উপনয়ন সেরিমনি হতো। আর বিবাহের ক্ষেত্রে তিলক হতো, সেই তিলকের মাধ্যমে বিবাহ অনুষ্ঠান হতো। একইভাবে যে শোকের যে বিষয়টি, সেখানেও একটা নিয়ম পালন হতো। হিন্দুদের ক্ষেত্রে যেমন শ্রাদ্ধ হয়, তেমনি মুসলিমদের ক্ষেত্রে মৃত্যুর 3য় দিনে সিয়ম অনুষ্ঠিত বলে একটা অনুষ্ঠান সেখানে হতো। আর আকবর নারী শিক্ষার পক্ষপাতী ছিলেন। ফতেপুর সিক্রিতে তিনি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন, এবং মুঘল বেগমদের মধ্যেও কিন্তু শিক্ষার ভালো চর্চা ছিল। গুলবাদান বেগম, তিনি পারসিক ও তুর্কি ভাষায় তিনি যথেষ্ট পারদর্শিনী ছিলেন। এছাড়া নূরজাহান, জাহানারা, জেবুন্নিসা প্রত্যেকেই কিন্তু শিক্ষিত ছিলেন।
মানে শিক্ষা মানে আমি বলছি কোনো ডিগ্রিধারী নয়, কিন্তু তাদের মধ্যে কিন্তু পারসিক চর্চা, আরবি চর্চা, এই সমস্ত চর্চা কিন্তু তারা সব সময় করতেন। এবং পাশাপাশি যে মুঘল যুগে অনেক পারসিক গ্রন্থ যেগুলো, সেগুলো অনেক সংস্কৃত গ্রন্থ পারসিক ভাষায় অনুবাদ করা হয়েছিল, সেগুলো তারা পাঠ করতেন। তাছাড়া মানসবদারদের মধ্যে পারসিক ভাষা, গণিত প্রভৃতি চর্চা ছিল। এমনকি সম্রাটদের নিজেদের গ্রন্থাগার ছিল, এবং সেই গ্রন্থাগার দেখাশোনার জন্য গ্রন্থাগারিক ছিলেন। আর খেলা, বিভিন্ন খেলা প্রচলিত ছিল উচ্চ পরিবার বর্ণের মানুষের মধ্যে। জুয়া, হস্তিযুদ্ধ, পোলো, তাস, কোনোটা ইনডোর কোনোটা আউটডোর গেমস। আর এছাড়া ধর্মীয় মেলা হতো, উৎসব হতো। হিন্দুদের দীপাবলি, হোলি, দশেরা, ঈদ উল ফিতর এবং আরো অন্যান্য যে পরব আছে মুসলিমদের, সেইগুলো হিন্দু মুসলিম পরবগুলি খুব ধুমধাম করে অনুষ্ঠিত হতো। অর্থাৎ এর দ্বারা দেখা যাচ্ছে যে মুঘল সম্রাটরা কিন্তু যথেষ্ট ধর্মের ক্ষেত্রে তারা উদার ছিলেন। ধনী আমিররা তাদের গৃহে নানান রকম কাওয়ালি সঙ্গীতের চর্চা করতেন, এবং সেখানে মুশাইরার ব্যবস্থা হতো, সেখানে সঙ্গীত পরিবেশিত হতো। সঙ্গীত শিল্পী ও বাদকরা তারা প্রতিদিন হারেমে গান পরিবেশন করে হারেমের যে সমস্ত নারীরা ছিলেন তারা তাদের মনোরঞ্জন করতেন। শাহজাহানের সময় এরকম তার প্রিয় শিল্পী ছিলেন কবীন্দ্র, চিত্রখান, লাল খান, শ্রীমান প্রমুখ। আর ইউনাক বা বৃহন্নলারা, তারা তো প্রকাশ্য বাজারে তারা নৃত্য পরিবেশন করত, এবং এটাই তাদের প্রদর্শন করতে, এটাই তাদের জীবিকার একটা মাধ্যম ছিল। এবং তাছাড়া ছিলেন চারণ কবিরা, তারা বিভিন্ন পুরাণের কথা, তার মধ্যে উদাহরণস্বরূপ নল দময়ন্তীর কথা, সে পুরাণের কথা তারা সঙ্গীতের মাধ্যমে, কথা সঙ্গীতের মাধ্যমে তারা ঘুরে ঘুরে সমস্ত মানুষের সামনে পরিবেশন করতেন। এবং এর মধ্য দিয়েও কিন্তু, এই লোকগাথার মধ্য দিয়েও কিন্তু সাধারণ মানুষ যারা পড়াশোনা জানতেন না তাদেরও কিন্তু একটা শিক্ষা হতো। যে যেমন রামায়ণ মহাভারতের কথা যেমন যাত্রার মধ্যে দিয়ে হতো, মানুষ শিক্ষা পেতেন, সেই রকম এই চারণ কবিদের যে কথা গানের মধ্যে দিয়েও কিন্তু সাধারণ মানুষ অনেক মানে এথিক্যাল যে ইয়েটা, শিক্ষা, মৌলিক শিক্ষা, মূল্যবোধের শিক্ষা লাভ করতেন। তাছাড়া পুরাণের কথাও তারা জানতে পারতেন, রাজা রাজরাদের কথা। আর গুজরাটি গারবা বলে যে নৃত্যটা ছিল সেটা বেশ জনপ্রিয় ছিল উত্তর ভারতে। রাজ পরিবারের নারীদের জন্য তারা যাতে কেনাকাটা করতে পারে, বাজার নানা রকম রকমারি মণিহারি দোকান বসতো সেখানে, সেই বাজারটিকে মিনা বাজার বলা হচ্ছে। আর মদ্যপানের প্রচলন ছিল। আকবর নিজেই মনে করতেন যে স্বল্প পরিমাণে মদ্যপান শরীরের পক্ষে অনুকূল। আফিং, ভাং প্রভৃতি ছিল নেশা, এইসব নেশা চলতো। তবে তামাক সেবনের প্রচলন বিশেষ ছিল না। আর সমাজে বারবণিতাদের অস্তিত্ব বরাবরই ছিল। সেই বারবণিতারা সে আমাদের প্রাচীন ভারতেও ছিল, মধ্যযুগেও ছিল, এখনো আছে। এই বারবণিতাদের অস্তিত্ব মুঘল যুগে পাওয়া যায়। তাহলে এই যে সমস্ত যে তিনটে ইউনিটের আলোচনায় আমরা দেখছি, মূলত ইকোনমিক প্রসেস, অর্থাৎ ভূমি রাজস্ব সংগ্রহ, কি ফসল ফলছে সেই ফসলের যে জন্য যে সেচের ব্যবস্থা করা, এবং তার জন্য কি কি পদ্ধতি নেওয়া হচ্ছে, জায়গিরদার, জমিদার, কৃষকদের ভবিষ্যৎ, তাদের মধ্যে কি কি ভাগ ছিল অর্থাৎ শ্রেণী বিন্যাস ছিল ইত্যাদি নিয়ে যেমন আলোচনা করা হচ্ছে। অর্থনৈতিক ফসলও ফলানো হচ্ছে, সে বিষয়ে আলোচনা হচ্ছে। এবং মুদ্রা ব্যবস্থা অর্থাৎ বিনিময়
প্রথা, এই যে বাজারে যে সমস্ত ফসল আসছে বা শিল্প গড়ে উঠছে, সেই শিল্প যে বিকিকিনির যে বিষয়টি, তার জন্য নগদ যে মানি এক্সচেঞ্জ, সেটা একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় ছিল মুঘল যুগে। এবং এই মানি এক্সচেঞ্জের সঙ্গে রিলেটেড হচ্ছে এই সময় বিভিন্ন বাজারকে কেন্দ্র করে এবং ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে অনেক গড়ে উঠেছিল হচ্ছে নগর। এই আরবান সেন্টার্স গুলো কিন্তু বাণিজ্যের একটা পিলার হয়ে উঠেছিল, এবং এই বিষয়গুলো সেখানকার বাজার এবং অন্যান্য বিষয় প্রশাসন দেখার জন্য যেমন আলাদা আধিকারিক ছিলেন, বাজারের বিষয়গুলি দেখার জন্য, সরাইখানার বিষয়গুলি দেখার জন্য অন্যান্য আধিকারিকরা ছিলেন। এবং এই ইউনিটে, এই আরবান সেন্টারে মানুষ কি ধরনের, তাদের জীবনযাত্রার মান কি ছিল, কোন কোন শ্রেণীর মানুষ সেখানে বাস করতেন, উচ্চ শ্রেণীর মানুষের মধ্যে গান বাজনা এবং খেলাধুলার কিরকম মানে তাদের মধ্যে সেই রীতিটি প্রবর্তিত ছিল, ইত্যাদি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে একটা সামগ্রিক দৃষ্টিকোণ থেকেই কিন্তু এই তিনটে ইকোনমিক প্রসেসের এই তিনটে ইউনিট অর্থাৎ 14, 15, 16 সাজানো হয়েছে। এবং এই ইউনিটের আলোচনা কিন্তু কখনোই এক পেশে নয়, অর্থাৎ কেবলমাত্র ফসলের কথাই বলা হচ্ছে কিংবা সেই সেচের পদ্ধতির কথাই বলা হচ্ছে তা নয়, একটা মিশ্রিত একটা আলোচনা, যা থেকে যে পড়বে, যে পাঠ করবে, সেই স্টুডেন্টের যাতে একটা ওভারঅল যেমন তাদের অর্থনৈতিক বিষয়েও যেমন তাদের একটা ধারণা হবে, পাশাপাশি সেখানকার মানুষজনের নগরের মানুষজনের যে স্ট্যান্ডার্ড কি ছিল সেটাও আলোচনা তারা বুঝতে পারবে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার।